যদি আন্তর্জাতিক মিথ্যাচার করতে হয় তাতেও পিছপা হবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার এই অন্তর্বর্তী সরকার। তার প্রমাণ আমরা পেয়ে গেলাম রবিবার সকালে। রণধীর জয়সওয়াল তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, শুধুমাত্র 2900টি এরকম ঘটনা ঘটেছে যেখানে হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। বুঝতে পারছেন? হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। আর কার আমলে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। দীপু দাসকে আপনারা জ্বলন্ত জ্বালিয়ে দিচ্ছেন, দেখাবে না? অমৃত মণ্ডলকে এসে জীবন্ত অবস্থা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন। হ্যাঁ, হিন্দু পরিবার বলে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন, আর বিক্ষোভ দেখালেই দেয়। মানে আপনি অন্যায় করবেন, তাতে আপনার মান সম্মানের কোনো যায় আসবে না। আপনাদের ডিএমপি আছে, আপনাদের সিআইডি আছে, আপনাদের র্যাব আছে, আপনাদের পুলিশ আছে, আপনাদের সেনাবাহিনী আছে। এতগুলো মানুষের, এতগুলো ডিপার্টমেন্টের, এতগুলো চোখ এড়িয়ে, এতগুলো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সত্ত্বেও তারা কিভাবে একের পর এক যানবাহন পাল্টে ভারতের সীমান্তের কাছে চলে আসে? এই প্রশ্নের উত্তর কে দেবে? ডক্টর নজরুল ইসলাম। কাউকে সুবিধা পাইয়ে দিতে হবে, পাকিস্তানপন্থী জামায়াতে ইসলাম এনসিপিকে সুবিধা পাইয়ে দিতে হবে, তারা এখন জোটবদ্ধ হয়েছে, আর সেই কারণে ভারতকে এইভাবে আপনি কাঠগড়ায় তার করতে পারেন? যে কোনো উপায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেফগার্ড করতে হবে। এটাই এখন মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সিআইডি, ডিএমপি সবার কাছে। এটা কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক মিথ্যাচার। কেন বলছি সেটাই আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেব। দীপু চন্দ্র দাসের মৃত্যু, অমৃত মণ্ডলের মৃত্যু, সম্প্রতি এক হিন্দু পরিবারের 5টি বাড়ি ধারাবাহিকভাবে আগুন জ্বালিয়ে দেওয়া, এগুলো একটা উদাহরণ মাত্র। এই ধরনের ঘটনা 2024-এর 5ই আগস্টের পর থেকে ক্রমশ হয়েই চলেছে। একাধিক ঘটনা রয়েছে, একাধিক ঘটনা হিন্দুদের ওপর অত্যাচার বাংলাদেশে একাধিক ঘটনা রয়েছে, কিন্তু আপনি নিন্দে করতে পারবেন না। সেখানে হিন্দুদের ওপর অত্যাচার হবে, আপনি তার সমালোচনা করতে পারবেন না। আর যদি সমালোচনা করেন তাহলে আপনাকেই, আপনার দিকেই আঙুল তোলা হবে অন্য একটি বিষয় নিয়ে। বুঝতে পারছেন? যেভাবে আপনাকে চেপে রাখা যায় ঠিক সেভাবেই আপনার গলা চেপে ধরা হবে। কেন? আপনি হিন্দুদের বিরুদ্ধে অত্যাচারের প্রতিবাদ করছেন। কেন করছেন? করা যাবে না। আর সেই কারণে যদি আন্তর্জাতিকভাবে মিথ্যা কথা বলতে হয়, যদি আন্তর্জাতিক মিথ্যাচার করতে হয়, তাতেও পিছপা হবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার এই অন্তর্বর্তী সরকার। তার প্রমাণ আমরা পেয়ে গেলাম রবিবার সকালেই। কিভাবে? এতদিন যে বাংলাদেশ পুলিশ, যে ঢাকা পুলিশ বলছিল যে ওসমান হাদির খুনিরা ভারতে আদেও গিয়েছে কিনা আমরা জানি না, অথচ দেখুন রণধীর জয়সওয়াল শনিবার বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে তিনি একটা বিবৃতি জারি করেন। শুধু রণধীর জয়সওয়াল নয়, পৃথিবীর বিভিন্ন স্থান থেকে, ইতিমধ্যেই আপনাদের আমি দেখিয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা সংসদ সদস্য, এরকম সংসদ সদস্য রয়েছে যারা, তারাও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের এই অন্তর্বর্তী সরকারকে একটা চিঠি পাঠিয়েছে যে কেন এই ধরনের হিন্দুদের ওপর অত্যাচার হবে, নিধন হবে, একের পর এক খুনের ঘটনা হবে, একের পর এক আগুন লাগার মতন ঘটনা আমাদের দেখতে হবে। এটা নিয়ে কিন্তু গোটা বিশ্ব চিন্তিত, সমালোচনা হচ্ছে বাংলাদেশের গোটা বিশ্ব জুড়ে। আর এইখানেই নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে, মানে ভাবমূর্তি আর কোথায় অক্ষুণ্ণ রয়েছে বাংলাদেশের আমি জানি না, তবুও কিছুটা তুলে ধরার জন্য আবার ইন্ডিয়াকে চার্জ করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম তিনি দাবি করেছেন যে ওসমান হাদির খুনিরা তাকে খুন করার পর যে অভিযুক্তদের নাম বলা হচ্ছে ফয়জাল করিম এবং আলমগীর, তারা নাকি ভারতেই পালিয়েছে। একদম নিশ্চিত করে দিয়েছে, তারা নিশ্চিত করে দিয়েছে একদম ভারতেই পালিয়েছে। কিন্তু তারা এর সঙ্গে তিনি আরও অনেক কথা বলেছেন যে মেঘালয়ে তারা চলে গেছে, মেঘালয় পুলিশ তাদেরকে সহযোগিতা করেছে, এরকম দুজনকে গ্রেপ্তারও করেছে। বুঝতে পেরেছেন? মানে নিজেদের মন গড়া কথা যা পেরেছেন তিনি তাই বলেছেন প্রেস কনফারেন্সে। প্রায় 1 ঘন্টা ধরে প্রশ্নের উত্তর দিয়েছেন। অনেক সাংবাদিকরা তাদের নিজেদের মতন একটা ফরে
কোশ্চেন করেছে যে কিভাবে আরও ভারতকে ফাঁসানো যায়, আর তিনি সেই মতন অ্যান্সার দিয়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের শোনানো মতন, শেখানো মতন তিনি তার কাগজে লিখে নিয়ে এসেছিলেন, পড়ে দেখে দেখে পড়ে দিয়েছেন। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা কিন্তু বাংলাদেশের আন্তর্জাতিক মিথ্যাচার। কেন বলছি সেটাই আজকে আপনাদের সামনে প্রমাণ করে দেবো। চলুন শুরু করা যাক রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছি আমি নারায়ণ। দেখুন, আজকের আমাদের হেডলাইন আন্তর্জাতিক মিথ্যাচার বাংলাদেশের। কেন দিয়েছি এই নাম? কেন দিয়েছি তার কারণ আপনারা জানেন যে তারাই প্রথমে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনার পর। ওসমান হাদিকে সেটা আপনাদের আমি গত এপিসোডেই জানিয়েছি, পুরো পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়েছি, পুরো তার পাস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত, ডিসেম্বরে তার মৃত্যু পর্যন্ত তার সঙ্গে কি কি ঘটেছে এবং তার মৃত্যুর পরে বাংলাদেশে তাকে নিয়ে কি ধরনের রাজনীতি হচ্ছে সেটাও আপনাদের আমি দেখিয়েছি। এবার আমি আপনাকে দেখাবো সেই ওসমান হাদি যাকে শহীদ বলা হচ্ছে, যে বলা হচ্ছে নাকি ভারতের চক্ষুশূল হয়ে গিয়েছিল, নীতি নির্ধারকদের নাকি ঘুম হারাম করে দিয়েছিল। কিন্তু আপনাদের আমি জানিয়েছি যে ওসমান হাদিকে 12ই ডিসেম্বরের আগে পর্যন্ত ভারতের কেউ চিনত না। আরে সীমান্ত ঘাসা পশ্চিমবঙ্গের একটা মানুষ পর্যন্ত চিনত না, দিল্লি তো অনেক দূর। তাই এখন তারা আন্তর্জাতিক মিথ্যাচারে নেমেছে যাতে ভারতের ভাবমূর্তি আরও নষ্ট করা যায়, কিন্তু সেগুড়ে বালি। দেখুন, প্রথমে শনিবার আমাদের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি এই বক্তব্যটা রেখেছিলেন এবং এই বিবৃতি তিনি দিয়েছিলেন। দ্য হিন্দু খবরটা করেছে, তার হেড থেকে হেডলাইনটা নিয়েছি আমি, বাংলাদেশ কিলিং অ্যাজ গ্রেভ কনসার্ন ইন্ডিয়া, এই শিরোনামে খবর হয়েছিল। তিনি সেখানে বলেছিলেন যে ইন্ডিয়া অন ফ্রাইডে ডিসেম্বর 2006 said that more than 2,900 violent incidents targeting the minority communities of Bangladesh have been committed under the interim government of Bangladesh led by Officer Dr. Mohammad Yunus, and that this incident cannot be dismissed as political violence or media aggression. রণধীর জয়সওয়াল তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, শুধুমাত্র 2900টি এরকম ঘটনা ঘটেছে যেখানে হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। বুঝতে পারছেন? হিন্দুদেরই টার্গেট করা হয়েছে। আর কার আমলে? ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে। এটাকে আপনি পলিটিক্যাল ভায়োলেন্স, এটাকে আপনি মিডিয়া অ্যাগ্রেশন বলে চালাতে পারবেন না। বুঝতে পারছেন? এত বড় বক্তব্য যখন চলে এলো, যখন বাংলাদেশের ভাবমূর্তি একদম ধ্বংস করে দেওয়া হলো বিশ্বের কাছে, তখন তারা জেগে উঠলেন, নতুন ন্যারেটিভ তারা আবিষ্কার করলেন। এতদিন পর্যন্ত যখন বলা হচ্ছিল তাদের যে না ওসমান হাদির খুনিরা কোথায় আসবেন জানি না, এখন তারা বলছেন ওসমান হাদির খুনিরা মেঘালয় পালিয়েছেন। তার আগে যখন ঘটনাটা ঘটেছিল 12ই ডিসেম্বর 13ই ডিসেম্বর, জুলকার নাইন সায়ের তিনি বলেছিলেন, মনে আছে তো, অসমের গুয়াহাটিতে নাকি চলে গেছিলেন তারা। দেখুন, নিজেদের মধ্যে নিজেদের বক্তব্য মিলছে না। পুলিশ একরকম কথা বলছে প্রথম থেকেই এটা হয়ে আসছে, আর আজও তাই হয়ে আসছে, আজও তাই একই জিনিস, কোনো পরিবর্তন নেই। বুঝতে পারছেন? কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে? দেখুন, বলছে সিস্টেমেটিক, এটাও দ্য হিন্দুরই খবর, তার পরেই করেছে, এটা 29শে ডিসেম্বরে হেডলাইন হয়েছে, এটা হয়েছিল 27শে ডিসেম্বর। দেখুন, বলছে সিস্টেমেটিক অ্যাটেম্পটস ইন ইন্ডিয়া টু ইনসাইট অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টস ইন্টারিম গভর্নমেন্ট। রণধীর জয়সওয়াল যেটা বলেছে তাতে তাদের গায়ে ঝাল লেগে গেছে। কেন বলবে এই ধরনের কথা? বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হবে, এটা তাদের জন্মগত অধিকার। 1971 শিখিয়েছিল হিন্দুদের উপর অত্যাচার করো, 1947 শিখিয়েছিল হিন্দুদের উপর অত্যাচার করো, এটা তাদের জন্মগত অধিকার। তাদের জন্মগত অধিকারে কেন বাধা দেবে ভাই? ভারতের কি ক্ষমতা রয়েছে? তাই তাদের গায়ে ফোসকা পড়ে গেছে। আর ফোসকা পড়ে যাওয়ার পরেই তারা বিবৃতি জারি করেছে, বলছে with much regret we note that there are systematic attempts to portray the isolated incidents of criminal acts at systematic persecution of Hindus and manipulously used to propagate anti-Bangladesh sentiments in different parts of India, said the Ministry of Foreign Affairs of Bangladesh. এখন তো তাদের মিনিস্ট্রি বলে কিছু নেই, সবাই উপদেষ্টারাই চালাচ্ছেন। এই যে বিদেশ মন্ত্রকের যে উপদেষ্টা রয়েছে সেইখান থেকেই এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জারি করে বলছে যে ভারতে নাকি একটা পদ্ধতিগতভাবে একটা ন্যারেটিভ বিল্ডিং করা হচ্ছে।
অ্যান্টি বাংলাদেশ ন্যারেটিভ বিল্ডিং করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ভারতে নাকি পদ্ধতিগতভাবে এই ধরনের ন্যারেটিভ বিল্ড করা হচ্ছে যাতে অ্যান্টি বাংলাদেশ সেন্টিমেন্টসকে চাগার দেওয়া যায় এই ভারতে। বুঝতে পারছেন? এতদিন ওই যে বাংলাদেশে হাই কমিশনে দু একটা ঘটনা ঘটেছিল, ভিএইচপির 2-4 জন গিয়ে বিক্ষোভ টিক্ষোভ দেখেছিল, দেখাবে না? দীপু দাসকে আপনারা জ্বলন্ত জ্বালিয়ে দিচ্ছেন, দেখাবে না? অমৃত মণ্ডলকে এসে জীবন্ত অবস্থা তাকে গণপিটুনি দিয়ে মেরে ফেলছেন, হ্যাঁ, হিন্দু পরিবার বলে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন, আর বিক্ষোভ দেখালেই দেয়? মানে আপনি অন্যায় করবেন, তাতে আপনার মান সম্মানের কোনো যায় আসবে না, আর আমরা সেই অন্যায়টাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো, বলবো যে আপনি অন্যায় করছেন, সে তাতে আপনার মান সম্মান একদম জলে মিশে যাবে। আহারে, তাহলে আগে অন্যায় কেন করছেন সেটা আগে বন্ধ করুন। বলছে বাংলাদেশ কলস আপন ডিফারেন্ট কোয়ার্টার্স ইন ইন্ডিয়া টু রিফ্রেইন ফ্রম স্প্রেডিং মিসলিডিং ন্যারেটিভস দ্যাট undermines the spirit of good neighborly relations and mutual trust, said the Ministry of Foreign Affairs, ঢাকা। বলছে নাকি ভারতের উচিত এই ধরনের মিসলিডিং ন্যারেটিভস না ছড়ানো। মানে এক ধরনের বলছে যে ভারত নাকি গুজব বলেছে, ওখানে যে দীপু চন্দ্র দাসের হত্যা হয়েছে, ওখানে যে অমৃত মণ্ডলের হত্যা হয়েছে, এগুলো নাকি গুজব, ভারত নাকি গুজব ছড়াচ্ছে। বুঝুন, বুঝতে পারছেন? আর কি বলছে, সম্পর্ক যাতে ভালো হয়, প্রতিবেশী একটা দেশ, তাদের সঙ্গে যাতে সম্পর্ক ভালো হয়, ভারত সেরকম ব্যবহার করুক, সেরকম আচরণ করুক। বুঝতে পারছেন? মানে হিপোক্রেসিটা একবার বুঝুন। যে বাংলাদেশ এতদিন পর্যন্ত ভারতের বিরুদ্ধে একদম বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছিল, মানে এখনও দিচ্ছে, মানে ওদের ভোটের প্রধান ন্যারেটিভই হচ্ছে ভারতকে গালি দাও, তাহলে তুমি ভোটে জিততে পারবে। বুঝতে পারছেন? সেই বাংলাদেশ আজকে ভারতকে আচরণ শেখাচ্ছে, ভারতের কি আচরণ করা উচিত সে বক্তব্য দিচ্ছে ফরেন অ্যাফেয়ার্স। আসলে মিসলিডিং ন্যারেটিভস কারা তৈরি করছে? ভারত। ভারত তৈরি করছে। দেখুন এর পরের স্লাইডটা আপনাদের দেখাচ্ছি। ডেইলি স্টার বাংলা থেকে নিয়েছি। এই সেই মহান বিখ্যাত ব্যক্তি নজরুল ইসলাম, ডিএমপি ঢাকা, ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস বিজ্ঞপ্তি। রবিবার সকাল সকাল তিনি বসে পড়েন, সাংবাদিকদের ডেকে ডেকে চলে আসুন, একটা বিশাল বক্তব্য রেখে দেবো, যে বক্তব্য পুরো তোলপাড় করে দেবে, তোলপাড়, টোটাল বিশ্ব রাজনীতিকে তোলপাড় করে দেবে। আর তিনি বলে হচ্ছেন ঠিক সেরকমই। বলছেন কি? বলছে ওসমান হাদি হত্যার মূল 2 আসামি মেঘালয় পালিয়েছে। ওনাকে কানে কানে এসে কেউ বলে গিয়েছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনুস। কেন বলছি কথা? তার কারণ তিনি ওই সাংবাদিক সম্মেলনে বসে ঘন্টাখানেক ধরে যা যা বকেছেন, যা যা আওড়েছেন, একটারও প্রমাণ নেই, কোনো প্রমাণ তিনি দিতে পারেননি, বরং মিথ্যা কথা বলেছেন। সেটা আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, কতগুলো মিথ্যা কথা বলেছেন সেগুলো আমি ধরিয়ে দিচ্ছি। একজন পুলিশের ইন্সপেক্টর হয়ে, পদমর্যাদা অফিসার হয়ে কি করে এত ভালো ভালো মিথ্যা কথা বলতে পারেন, আন্তর্জাতিক লেভেলে মিথ্যা কথা বলতে পারেন, সেটা এই বাংলাদেশিদের না দেখলে কেউ বিশ্বাস করবে না। বুঝতে পারছেন? এরা হচ্ছে নেমো খারামের জাত। কেন বললাম? 71 মনে করুন, বুঝতে পারবেন। বলছে সংবাদ সম্মেলনে জানানো হয় হত্যাকাণ্ডের পরপরই পূর্ব পরিকল্পনা অনুযায়ী মূল শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ এবং তার সহযোগী মোটরসাইকেল চালক মোহাম্মদ আলমগীর শেখ ঢাকা ছাড়েন। বুঝতে পারছেন? এগুলো হয়তো সিসিটিভি ফুটেজ থেকে পেয়েছে। আমি বুঝতে পারছি ঢাকার মধ্যে কি হচ্ছে সেই বিষয়ে এতদিন বাদে ওরা জানছে। মানে ঘটনা ঘটেছে কবে? ঘটনা ঘটেছে 12ই ডিসেম্বর। বুঝতে পারছেন? প্রেস কনফারেন্স করছে কবে? প্রেস কনফারেন্স করছে 28শে ডিসেম্বর। ফারাকটা বুঝুন। 12 তারিখ থেকে 28 তারিখ, 16 দিন ধরে তাদের তদন্ত করতে লেগেছে যে তারা মোটর সাইকেল করে ঢাকা ছেড়েছিল, এটাকে স্ট্যাবলিশ করার জন্য। আবার বড় বড় কথা বলছে 10-12 দিনের মধ্যে আমরা চার্জশিট দিয়ে দেবো, একদম গুটিয়ে নিয়েছে। অথচ মূল অভিযুক্তই গ্রেপ্তার হয়নি ওদের মধ্যে। যে মূল অভিযুক্ত ফয়সাল করিম, সেই এখনো গ্রেপ্তার হয়নি। আলমগীর শেখ, তার যে সহযোগী, মূল সহযোগী, সেই এখনো গ্রেপ্তার হয়নি। অথচ ইনি বলছেন আমি 10-12 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দেবো। বুঝতে পারছেন? এগুলো যে তদন্তের কথা নয়, এগুলো যে এক ধরনের শেখানোই কথা, সেটা বুঝতে কোনো অসুবিধা হয় না। তারপরে যদি আপনাদের অসুবিধা হয় আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, বলছে তারা প্রথমে সিএনজি চালিত অটো রিকশায় আমিনবাজার যান, সিসিটিভি দেখে এটা তদন্ত করেছে। সেখান থেকে মানিকগঞ্জের কালামপুর হয়ে একটি প্রাইভেট কারে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের চিহ্নিত করার আগেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী তারা সীমান্ত অতিক্রম করতে সক্ষম হন। একটা ওই ছোট্ট শহর ঢাকা, প্রচুর মানুষের সমাগম, কিন্তু শহরটা ছোট্ট একদম। বুঝতে পারছেন? মানে পাশাপাশি দুটো মানুষ দাঁড়ালে আপনি আর হেঁটে যেতে পারবেন না, এমন ছোট জায়গা, এমন ছোট জায়গা।
সেই ছোট জায়গায় আপনাদের ডিএমপি আছে, আপনাদের সিআইডি আছে, আপনাদের র্যাব আছে, আপনাদের পুলিশ আছে, আপনাদের সেনাবাহিনী আছে, এতগুলো মানুষের, এতগুলো ডিপার্টমেন্টের, এতগুলো চোখ এড়িয়ে, এতগুলো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া সত্ত্বেও তারা কিভাবে একের পর এক যানবাহন পাল্টে ভারতের সীমান্তের কাছে চলে আসে? এই প্রশ্নের উত্তর কে দেবে? ডক্টর নজরুল ইসলাম। নাম নজরুল হলেই লোকে নজরুল ইসলাম হয়ে যায় না, এটা আপনাকে বুঝতে হবে। নজরুল ইসলামের পাশে কবর দিলেই সে নজরুল ইসলাম হয়ে যায় না, এটাও আপনাকে বুঝতে হবে। বুঝতে পেরেছেন? ভুলভাল ন্যারেটিভ কারা তৈরি করছে আমি বুঝিয়ে দিচ্ছি। বলছে ডিএমপি জানায় হালুয়াঘাটের মুন ফিলিং স্টেশনের আগে ফিলিপ ও সঞ্জয় নামের দুই ব্যক্তি তাদের গ্রহণ করেন। এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি প্রথম দিনই আপনাদের জানিয়েছিলাম। ফিলিপ তাদের সীমান্ত পার করে ভারতে পুত্তি নামে এক ব্যক্তির কাছে হস্তান্তর করে। বুঝতে পারছেন? পুরো গল্পটা তিনি সাজিয়ে সাজিয়ে বলেছেন, পুরো ওয়ান টেক, পুরো ফার্স্ট টু লাস্ট, একদম সিকোয়েন্স মিলিয়ে মিলিয়ে তিনি বলেছেন। আর সেটাই সুন্দরভাবে ছেপেছে ডেইলি স্টার। বলছে কি, পুত্তি তাদের স্বামী নামের এক ট্যাক্সি চালকের গাড়িতে তুলে দেন, আর ওই চালক তাদের মেঘালয় রাজ্যের তুরা শহরে পৌঁছে দেন। পরে মেঘালয়ে পুত্তি ও স্বামী নাকি গ্রেপ্তার হয়েছে। আর এই গ্রেপ্তার কারা করেছে? বলছে মেঘালয় পুলিশই করেছে। এ কথা কে বলছে? এ কথা নজরুল ইসলাম বলছে। কবে বলেছে? রবিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার এস.এন. মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি পুরো সিকোয়েন্স সাজিয়ে সাজিয়ে সুন্দরভাবে একটা সিনেমার চিত্রনাট্য বলে দিয়েছেন। বুঝতে পেরেছেন? কিন্তু এর মধ্যে কতটা সত্যি রয়েছে? তিনি বলছেন মেঘালয় পুলিশ নাকি গ্রেপ্তার করেছে এই পুত্তি আর স্বামীকে। আদতে এটা কতটা সত্যি দেখুন, আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। দা উইক করেছে এই খবর। বলছে ডিড হাদি কিলার্স এন্টার ইন্ডিয়া? বড় প্রশ্ন। বিএসএফ মেঘালয়ের পুলিশ রেসপন্ড টু বাংলাদেশ ক্লেম। কি রেসপন্ড করেছে সেটা আপনাদের দেখাচ্ছি। বলছে দ্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ হ্যাড স্টেটেড দ্যাট টু মেন সাসপেক্টেড ইন দ্য কেস এন্টার্ড মেঘালয় থ্রু দ্য Haluaghat border with the assistance of local associates. The BSF called these claims unfounded and misleading. বুঝতে পারছেন? এই যে তারা দাবি করছে, এই দাবির মধ্যে কোনো তথ্য নেই আর ভিত্তিহীন, এটা বিশ্বাস করা যায় না। মানে বুঝতে পারছেন, মেঘালয় পুলিশ আর বিএসএফ এই কথা বলছে। বিএসএফ প্রথমেই বলছে হালুয়াঘাট থেকে কেউ ঢোকেইনি 12ই ডিসেম্বর, যে টাইম বলা হচ্ছে, যে সময় পিরিয়ড বলা হচ্ছে, সেই সময় বিএসএফের ওখানে কড়া পাহারা ছিল। এবং যে জায়গাটা বলা হচ্ছে হালুয়াঘাট, সেই জায়গাটা বিএসএফের অত্যন্ত প্রহরীরা সারাক্ষণ সর্বদা ওখানে থাকেন। আপনি একটা কথা বলে দিলেন, আপনি একবার যাচাই করবেন না? একবার ভারতীয় গোয়েন্দা সংস্থা, একবার ভারতীয় বিএসএফ সেনাবাহিনী কিংবা মেঘালয় পুলিশের সঙ্গে কথা পর্যন্ত বলবেন না? আপনাদের নিজেদের মতন মনে হয়েছে আর আপনারা এসে প্রেস কনফারেন্স করে বলে দিচ্ছেন। অতই সহজ বিষয়গুলো। কি বলছে? দেয়ার ইজ নো এভিডেন্স, কোনো প্রমাণ নেই টু সাজেস্ট দ্যাট এনি ইন্ডিভিজুয়াল ক্রসড দ্য ইন্টারন্যাশনাল বর্ডার ফ্রম দ্য হালুয়াঘাট সেক্টর ইন্টু মেঘালয়। কোনো প্রমাণ নেই। ওই যে নজরুল ইসলাম বসে বসে বকেছে, আমি আগেও বললাম, কোনো প্রমাণ নেই। ওনার কাছ থেকে প্রমাণ চান ওনার কাছ থেকে প্রমাণ। কে বলে গেছেন ওনার কানে কানে এই যে পুরো সিকোয়েন্সটা, খুন করার পর এই ধরেছে, খুন করার পর ওই ধরেছে, এই সেখান থেকে পালিয়ে ওইখানে পালিয়েছে, তারপর হালুয়াঘাট সীমান্ত ধরে ভারতের মেঘালয়ে চলে গেছে, পুরো যে সিকোয়েন্সটা তিনি বলেছেন, তাকে কে বলেছে এই কথাগুলো? কোন সাক্ষীরা বলেছে? পুত্তি আর স্বামী নাকি গ্রেপ্তার হয়েছে মেঘালয়ে, তাদেরকে নাকি প্রত্যর্পণের কথাও হচ্ছে, এই কথাও বলেছেন তিনি নজরুল ইসলাম। কিন্তু ওই পুত্তি আর স্বামীকে কে গ্রেপ্তার করেছে? বলছে মেঘালয় পুলিশ। মেঘালয় পুলিশ তো বলছে আমি করিনি। মানে বুঝতে হবে বিষয়টা আপনাকে। দেখুন, তারপর বলছে দ্য বিএসএফ হ্যাজ নেদার ডিটেক্টেড নর রিসিভড এনি রিপোর্ট অফ সার্চ অ্যান্ড ইনসিডেন্ট, সেট ইন্সপেক্টর জেনারেল ওপি উপাধ্যায়। উপাধ্যায় এসব বলে দিয়েছেন যে বিএসএফ থাকাকালীন এই ধরনের কাউকে চিহ্নিত করা যায়নি যারা ওপার থেকে আসা কাউকে রিসিভ করেছে, এবং তাদেরকে এরকম কেউ নেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যেটা বলছে কালের কণ্ঠ করেছে। দেখুন, আমাদের ভারতীয় অনেক মিডিয়া করেছে, আপনাদের হয়তো বিশ্বাস হবে না, সেই জন্য আমি এই খবরটা কালের কণ্ঠ থেকে রেখেছি। তারা হেডলাইন করেছে যে হাদি হত্যাকাণ্ডে ভারতে কাউকে গ্রেপ্তার করা হয়নি। কে বলছে? মেঘালয় পুলিশ।
দেখুন দুটো লাইন খালি আমি রেখেছি। বলছে মেঘালয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বলেন বাংলাদেশ পুলিশের থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করা হয়নি। বুঝতে পারছেন? ওই যে ডিএমপি অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম তিনি যে নিজের বানানো কথা বলে দিচ্ছেন, তার আগে তার জানা তো উচিত যে মেঘালয় পুলিশের সঙ্গে একটু কনসার্ন করি, তাদেরকে অন্তত জানিয়ে রাখি যে আমরা এই বিবৃতি দিচ্ছি প্রেস কনফারেন্সে, ঘটনা সত্যি হোক চাই মিথ্যে, কিন্তু জানিয়ে তো রাখি। তাহলে গিয়ে এইভাবে মান সম্মান ধুলোয় মিশে যায় না বিশ্বের কাছে। আপনার এখন কি অবস্থা? এই নজরুল ইসলামকে আমি জিজ্ঞাসা করছি, আপনার কি অবস্থা এখন বলুন তো? এই যে সাজানো কথা, অন্তর্বর্তী সরকারের সাজানো কথা আপনি এসে প্রেস কনফারেন্সে বলে দিলেন, এবার আপনার ভবিষ্যৎটা কি আপনি ঠিক করুন। বুঝতে পারছেন? মানে এতটা রিস্ক আপনি নিলেন কিভাবে? আপনার কাছে কোনো তদন্তের প্রমাণ নেই। আপনি খালি বলছেন আমার কাছে অনেক সাক্ষ্য প্রমাণ আছে, যে চেক 218 কোটি টাকার নাকি যে চেক, সাইন করা চেক, কে সাইন করেছে ওখানে? কার সাইন আছে? নাম বলুন, নাম বলুন। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে তখন তিনি বলছে তদন্তের স্বার্থে। আরে 10 দিনের মধ্যে চার্জশিট দিবি তো, আবার তদন্তের স্বার্থ কি? সাধারণ মানুষের জানা উচিত যে কিভাবে তদন্তটা হলো, কি কি এভিডেন্স ব্যবহার করা হয়েছে এই তদন্তের সাপেক্ষে, তদন্তের স্বার্থে। সেগুলো উন্মুক্ত করা হোক, উন্মোচন করা হোক, সাধারণ মানুষকেও জানানো হোক। শুধু মন গড়া কথা বলে দিলাম, কোনো প্রমাণ দিতে পারলাম না, আচ্ছা ঠিক আছে কোর্টে দেবে, আমরা সেদিকে তাকিয়ে আছি। কি বলছে? বাংলাদেশ পুলিশের থেকে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ যোগাযোগ করা হয়নি, আর প্রতিবেদনে উল্লেখিত কোনো অভিযুক্তকে গারো পাহাড়ে খুঁজে পাওয়া যায়নি, কোনো গ্রেপ্তারও হয়নি। ওই যে পুত্তি স্বামীকে নাকি মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে, নজরুল ইসলাম বলছিলেন এরকম কোনো বাস্তবতা নেই, এরকম কোনো ঘটনা ঘটেইনি। কে পুত্তি কে স্বামী মেঘালয় পুলিশ জানেই না। এবার বলুন, প্রমাণ করে দিলাম কে মিথ্যাচার করছে। এবার বলুন, অতই সহজ। আমি আসলাম, একটা প্রেস কনফারেন্স করলাম আর বলে দিলাম নিজের মন গড়া কথা। হ্যাঁ, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতি, এই নির্বাচন আসছে, কাউকে সুবিধা পাইয়ে দিতে হবে, পাকিস্তানপন্থী জামায়াতে ইসলাম এনসিপিকে সুবিধা পাইয়ে দিতে হবে, তারা এখন জোটবদ্ধ হয়েছে, আর সেই কারণে ভারতকে এইভাবে আপনি কাঠগড়ায় তার করতে পারেন একটা পাকিস্তানপন্থী দলকে জেতানোর জন্য? কীরকম মিথ্যাচার একবার ভাবুন খালি। দেখুন এবার আমি বলছি, ইনকেলাব মঞ্চ, এই নজরুল ইসলাম যা যা বলেছে সেইটাকে পুঁজি করে ইনকেলাব মঞ্চ রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গিয়ে বৈঠক করেছেন একটা, এবং বৈঠক করে চারটে তাদের দাবি জানিয়ে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এবং 4টে দাবির সঙ্গেই কিন্তু জড়িত রয়েছে ভারত। তিনি এই দাবিগুলো শুনে নেন, শুনে চুপচাপ থাকেন। কি কি সেই দাবি? প্রথমে আগে দেখুন, মিন্ট করেছে এই খবরটা, বাংলাদেশি মিডিয়ায় সেরকমভাবে এই খবরটা কেউ করেনি। ইনকেলাব মঞ্চ যে রাতেই, রবিবার রাতেই ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে, এই খবর বাংলাদেশি মিডিয়ায় খুব একটা পাবেন না। বলছে কি, ওয়ার্ক পারমিট ক্যান্সেলেশন ফর ইন্ডিয়ানস ইন বাংলাদেশ, কেস এগেনস্ট নিউ দিল্লি ইন আইসিসি ইফ ওসমান হাদিস ইনকেলাব মঞ্চ। হেডলাইন পড়ে আপনি হয়তো তেমন কিছু বোঝেননি, কিন্তু এখানে হিন্টস দেওয়া আছে, হিন্টস। বলছে কি, যারা ভারতীয় রয়েছে, কাজ করে বাংলাদেশে, কর্মসূত্র রয়েছে বাংলাদেশে, তাদেরকে ওয়ার্ক পারমিট বাতিল করে দেওয়া হোক। আর কি বলছে? আর বলছে যে আইসিসিতে, ইন্টারন্যাশনাল ক্রাইম কোর্ট, সেখানে নাকি ভারতের নামে একটা অভিযোগ করা হোক। যদি না করা হয় তাহলে কি হবে? তাহলে একটা আলটিমেটাম দিয়েছে আবার ইনকেলাব মঞ্চ। কি বলছে? আবদুল্লাহ আল জাবের, মেম্বার সেক্রেটারি অফ ইনকেলাব মঞ্চ, announced 4 demands last night, 28 December, to the interim government led by Mohammad Yunus, including the arrest of persecution of Shahid Osman Hadi's murders within the next 24 days, according to প্রথম আলো। প্রথমে তো 24 ঘন্টা সময় দিয়েছিল, সেই আলটিমেটাম ফুরিয়ে যাওয়ার পর 3খানা দাবি রেখেছিল, সেটাও এখন ফুরিয়ে যাওয়ার পর আবার এখন 24 দিনের সময় দেওয়া হচ্ছে। আর ওদিকে আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলে রেখে দিয়েছেন, তিনি বলে দিয়েছেন যে 90 দিনের মধ্যে আমরা এই গল্পটা শেষ করব, এই মামলা আমরা তদন্ত করে ছাড়বো, 90 দিন। আর সেখানে ইনকেলাব মঞ্চ গিয়ে বলছে 24 দিনের মধ্যে করতে হবে। ভাই, করতে বললে করো, না ছেড়ে দাও। বুঝতে পারছেন কি কি দাবি রেখেছে? 4খানা পয়েন্ট রেখেছে। এক হচ্ছে, অল দোজ ইনভলভড ইন হাদিস কিলিং, পারপেট্রেটর্স, প্ল্যানার্স অ্যান্ড accomplice must be arrested and brought to justice within 24 days। যে জড়িত হাদির হত্যার সঙ্গে,
প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং 24 দিনের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে, এমনটাই দাবি ইনকালাব মঞ্চে। 2 নম্বর কি, দ্য ইন্টারিম গভর্নমেন্ট মাস্ট ক্যান্সেল দ্য ওয়ার্ক পারমিটস অফ ইন্ডিয়ানস ওয়ার্কিং ইন বাংলাদেশ টু মেনটেন দ্য কান্ট্রিজ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি। মানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নাকি এখন ভারত থেকে যারা এসে এখানে কাজকর্ম করছে তাদেরকে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করে দিন। এই কথাগুলো বলা খুব সহজ, করা কি সহজ? আপনি বলুন তো, বাংলাদেশ কতটুকু দেশ, আর কটা ভারতীয়ই বা বাংলাদেশে গিয়ে কাজকর্ম করে? আর ভারত কত বড় দেশ, আর কজন বাংলাদেশি ভারতে এসে কাজকর্ম করে? এই বিষয়টা যদি উল্টো হয়ে যায়, যদি ভারত বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট বাতিল করে দেয়, আপনি ভোট পাবেন? এই যে আব্দুল্লাহ আল জাবের, পাবেন ভোট? আপনাদের সাধারণ মানুষই আপনাকে ভোট দেবে না। এবার দেখুন 3 নম্বর বলছে, ইফ ইন্ডিয়া রিফিউজ টু রিটার্ন অল মার্ডারার্স হু হ্যাভ সাউট রিফিউজ ইন দ্যাট কান্ট্রি এ কেস শুড বি ফাইলড এগেনস্ট ইন্ডিয়া ইন দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। বলছে ভারত যদি হাদির খুনিদের ফেরত দিতে রাজি না হয় তাহলে অন্তর্বর্তী সরকারের উচিত ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া এবং ভারতের বিরুদ্ধে কেস করা। ভারত তো স্বীকারই করছে না ভাই। আপনাদের ওসমান হাদিকে কে মেরেছে আপনারা দেখুন, আমি তো প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এই যে ফয়জাল করিম যে মূল অভিযুক্ত, সে আসলে পাকিস্তানে রয়েছে, এই জামায়াতের সাহায্যেই পাকিস্তানে রয়েছে। আসিম মুনির তাকে একটা সুন্দর শেল্টার দিয়েছে যাতে তাকে কেউ খুঁজে না পায়, ওই আলমগীর শেখের সঙ্গে দুজন একসঙ্গেই রয়েছে। আর যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত রিল ভাইরাল হচ্ছে না, আমি ভারতে চলে এসেছি, হ্যাঁ বিজেপিকে ধুলো দিয়ে চোখে ধুলো দিয়ে ভারতে চলে এসেছি, দেখছেন না আপনারা যে রিলগুলো, এগুলো সব এআই জেনারেটেড, এগুলো সব এআই জেনারেট। এতদিন আমি বলিনি তার কারণ মানুষ তো বোঝে রে ভাই, কোনটা এআই দিয়ে তৈরি করা কোনটা অরিজিনাল বোঝে না। কিন্তু আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা কিছুই বোঝেন না। যে দেশ 3 বলে 2 রান করতে পারে না ক্রিকেটে, সেই দেশ এতটুকু তাদের জ্ঞান ধারণা থাকবে কি করে ওই যে জুলাই জঙ্গিদের মাথায়, যে কোনটা এআই জেনারেটেড আর কোনটা অরিজিনাল ভিডিও, কি করে বুঝবে তারা? ওইটাকেই নিয়ে এসে সবাইকে দেখাচ্ছে, দেখো ফয়জাল করিম ভারতে চলে গিয়ে ভিডিও বানাচ্ছে। কি মূর্খ ভাই। যাই হোক, বলছে 4 নম্বর, দ্য গভর্নমেন্ট মাস্ট প্রসিকিউট দ্য আওয়ামী লীগস অ্যালাইজ ইন সিভিল মিলিটারি অ্যান্ড ইন্টেলিজেন্স। বুঝতে পারছেন, যেখানে যেখানে সিভিল সার্ভিসে, মিলিটারিতে, ইন্টেলিজেন্সে যেখানে যেখানে আওয়ামী লীগ পন্থী মানুষজন আছে তাদেরকে চিহ্নিত করে করে বার করে দিন, এটা হচ্ছে তাদের দাবি। বুঝুন, কে বুঝবে যে কে আওয়ামী লীগ? আচ্ছা, আওয়ামী লীগ যখন ছিল সেই সময় কোনো আমলা হয়তো আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল, সে কি আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল? সে তো সরকারের পক্ষে কাজ করেছিল রে ভাই। ওই সরকারে যদি অন্য কেউ আসে আবার সেই আমলাই সেই সরকারের পক্ষে কাজ করছে, এটাই তো হয়ে থাকে বিভিন্ন দেশে প্রশাসনিক স্তরে, এটাই তো হয়ে থাকে। কিন্তু তাদেরকে বেছে বেছে চিহ্নিত করে ভারতীয় আধিপত্যবাদ বাতিল করতে হবে। কালকে জুলাই জঙ্গিদের ওই যে নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, তিনি একটা প্রেস কনফারেন্স করেছে, তিনিও বলছে, ওই প্রেস কনফারেন্স করে বলছে আমরা জামাতের সঙ্গে জোটপোট করছি, আমরা 8খানা দল রয়েছি, বিশাল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, একদম হেভি কিছু করে ফেলবো, তার যে বক্তব্য। বুঝতে পারছেন ভারতীয় আধিপত্যবাদটা কি জিনিস ভাই? আমার এটা বড় প্রশ্ন, ভারতীয় আধিপত্যবাদ এটা কি জিনিস? আর পাকিস্তান যে চেপে বসে আছে তোর ঘাড়ের ওপর, তার মধ্যে কোনো আধিপত্যবাদ দেখিস না তোরা? এতটাই অন্ধ? ভারত কি করেছে তোদের? ভারত না থাকলে তোরা দেশটাই দেশ থাকবে না। আর এতটুকু মাথায় ঢোকে না? পাকিস্তান এসে পুরো খেয়ে নিচ্ছে, খোগলা করে দিয়ে ছেড়ে দিচ্ছে বাংলাদেশটাকে, আর পাকিস্তান পাকিস্তান করে লাফাচ্ছিস। জামায়াতে ইসলামের সঙ্গে এনসিপি জোট করছে। বুঝতে পারছেন জুলাই বিপ্লব কেন হয়েছিল? আজকে বাংলাদেশের তরুণদের অবস্থা কি? তারা ভেবেছিল এনসিপি একটা নতুন পার্টি হয়েছে, হয়তো ভোট দেবো। আমি একটা বলেছিলাম, অনুমান করে একটা বলেছিলাম যে 5%, কিন্তু আমার কমেন্টেই লোকজন বলছে 0%, 1% ভোট পাবে না এনসিপি, 1% না। আজকে যে পরিস্থিতি এনসিপির, আজকে যে পরিস্থিতি, জামায়াতের সঙ্গে জোট, মানুষের চোখ খুলে যাওয়া এবং শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা এনসিপি যখন তৈরি হয়েছিল তারাই এক এক করে চলে যাওয়া, বুঝতে পারছেন এটা কিসের সাইন? কিসের সাইন? তারা নিজেরাই পাকিস্তানের আধিপত্যবাদে বিশ্বাস করতে পারছে না, মেনে নিতে পারছে না। আবার তারাই মিডিয়ার সামনে এসে বুম সামনে মুখের সামনে ধরলেই বলছে ভারতীয় আধিপত্যবাদ মানছি না, তার বিরুদ্ধে আজকের এই নির্বাচন, তার বিরুদ্ধে আমরা লড়ব। অথচ তারা নিজেরাই গোপনে যেটা বলতে পারছে না সেটা কিন্তু করে দেখিয়ে দিচ্ছে মাহফুজ আলম, তাসনিম জারা, এদের মতন মানুষেরা। আরে কিছু তো আছে রে ভাই। তারা কেন করেছিল জুলাই বিপ্লব? এই নাহিদ ইসলাম, সাজ্জিদ সালাম আজকে বদলে গেছে।
আজকে বদলে গেছে, কিন্তু সবাই কি বদলাবে? সবার সবার আদর্শ কি অতই সস্তা যে টুং করে নড়িয়ে দিলেই বদলে যাবে আদর্শ? অতই সহজ? রয়টার্স করেছে, বাংলাদেশ স্টুডেন্ট লেড পার্টি অ্যালাইজ উইথ ইসলামিস্ট অ্যাহেড অফ ইলেকশন। বুঝতে পারছেন আমি কেন এই জুলাই বিপ্লবীদের জুলাই জঙ্গি বলি? তার কারণ আপনারা বুঝতে পারছেন। কেন আমি বলি এরা পাকিস্তানের দালাল? তার কারণ আপনারা বুঝতে পারছেন। যে জামায়াতে ইসলাম, আজ যদি ডক্টর মোহাম্মদ ইউনূস না আসতেন, শেখ হাসিনা কিংবা বিএনপির আমলে এই জামায়াতে ইসলাম নির্বাচনে অংশগ্রহণ নিতে পারতো না। তাদেরকে কোনো রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হতো না। তারা জঙ্গি গোষ্ঠী, একটা স্বঘোষিত জঙ্গি গোষ্ঠী, সবাই জানে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। আর সেই জঙ্গি গোষ্ঠীর সঙ্গে গিয়ে আপনি, মানে আজ থেকে নয়, এটা ভোটে এসছে বলে আপনি জানতে পাচ্ছেন এদের জোট হয়েছে। এনসিপি আর জামাতের জোট দীর্ঘদিন ধরেই চলছে। মানে এই যে তথাকথিত জুলাই জঙ্গিদের সঙ্গে জামায়াতের জোট, জামায়াতই তো মেন কাণ্ডারি। এনাকে দেখুন, তাসনিম জারা এনার নাম, এ ডক্টর হু লেফট এ কেরিয়ার ইন ব্রিটেন টু জয়েন এনসিপি। তিনি ব্রিটেনে থাকতেন, একজন ডাক্তার, বুঝতে পারছেন? সেখানে রোল, সেখানে কাজ তিনি ছেড়ে বাংলাদেশে ফিরে তিনি জয়েন করেছিলেন এনসিপি। তিনি কিন্তু জুলাই বিপ্লবে অংশগ্রহণ নেননি। অথচ এনসিপি এই যে একটা আদর্শ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যে আদর্শ, আওয়ামী লীগ যাকে স্বৈরাচার বলা হয় বাংলাদেশে, তার বিরুদ্ধে এরা যে লড়াই করেছিল, সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে ইনি এসেছিলেন জাতীয় নাগরিক পার্টিতে জয়েনও করেছিলেন, এবং তাকে একটা বিশাল পদও দেওয়া হয়েছিল, যুগ্ম সহায়কের পদও দেওয়া হয়েছিল। তারপর কি হলো? বিকামিং এ লিডার ইন দ্য পার্টি, রিজাইন্ড অন স্যাটারডে অ্যান্ড সেড she would contest the election as an independent candidate. Several others member have also quit. বিশেষ করে তিনি বৈদেশিক কূটনীতিতে এনসিপির হয়ে প্রতিনিধিত্ব করতেন, তাকে দেখাও যেত, বুঝতে পারছেন? একদম প্রথম সারির নেত্রী হিসেবে তিনি ছিলেন। অথচ রবিবার নাহিদ ইসলাম প্রেস কনফারেন্স করে জামায়াতের সঙ্গে জোট ঘোষণার ঠিক আগের দিন তিনি বললেন, আমি এনসিপির হয়ে লড়ব না, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ব। ইনি হচ্ছে সেই ব্যক্তি, ইনি হচ্ছে সেই নেত্রী যিনি মাত্র 22 ঘন্টার মধ্যে, যখন বলেছিলেন আমি ইলেকশনে লড়বো, আমাকে ফান্ড দিন, মাত্র 22 ঘন্টার মধ্যে তাকে বিকাশ করা হয়েছিল, এই করা হয়েছিল যে মানে যাবতীয় উপায়ে তার কাছে চলে এসেছিল প্রায় 50 লক্ষ টাকা। বুঝতে পারছেন? নির্বাচনের নামে বাংলাদেশে এখন টাকা উঠছে, তার একটা জলজান্ত উদাহরণ এটা হচ্ছে তাসনিম জারা। তিনি যখন সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন আমি প্রার্থী হব, আমার ফান্ড দরকার বলে, তার যে সোর্সগুলো রয়েছে যেখানে টাকা পাঠাবেন মানুষ, সেই সোর্সগুলো তিনি দেন, তার পরবর্তী 22 ঘন্টার মধ্যে 50 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায়। 22 ঘন্টায় 50 লক্ষ টাকা, বুঝতে পারছেন জনপ্রিয়তাটা কোথায় পৌঁছেছে এনার? আর ইনি এখন বলছেন আমি এনসিপির হয়ে লড়বো না, আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়বো। কেন? তার কারণ জামাত আসার পর থেকে বাংলাদেশের নারীদের অবস্থা কি আপনারা জানেন ভালো মতন। সে যত বড়ই নেত্রী হোক, যত বড়ই আওয়ামী লীগ বিরোধী হোক, যত বড়ই হাসিনা বিরোধী হোক, তুমি মহিলা ভাই, তুমি নারী, সাইডে গিয়ে বসো, এখানে তোমার কোনো কাজ নেই। এটা হচ্ছে জামাতের আদর্শ। আর সেই জামাতের আদর্শে চলে গেল কারা? এই এনসিপি। যে এনসিপিতে ছেলে মেয়ের কোনো বিভাজন ছিল না, যে এনসিপিতে ধর্মের কোনো বিভাজন ছিল না বলেই জানতাম। কিন্তু আজ বারবার যে কথা আমি আপনাদের বলছি, আজ কিন্তু তা জলজ্যান্তভাবে প্রমাণ হচ্ছে, চোখে আঙুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, ইনি আরেকজন, এনার নাম মাহফুজ আলম, সরকারি উপদেষ্টা ছিলেন। যেই সময় তফসিল ঘোষণা হলো, নির্বাচন তফসিল, সেই সময় তিনি, আরেকজন আছেন সজীব ভুঁইয়া, একই সঙ্গে তারা রিজাইন দিলেন। কেন? তার কারণ হচ্ছে এনসিপির হয়ে ভোটে লড়তে হবে, তাই তো? কিন্তু দেখুন, রবিবার এই ঘোষণার পরেই সোমবার সকাল সকাল একটা বিশাল বড় পোস্ট করেছেন, সকাল হোক কিংবা রবিবার রাতের দিকে হোক, মানে ওই ঘটনার পরেই, নাহিদ ইসলামের প্রেস কনফারেন্সের পরেই তিনি একটা বিশাল ফেসবুকে পোস্ট করেছেন, 1, 2, 3, 4 করে লিখেছেন তার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, এবং তিনি বলে দিয়েছেন আমি এই এনসিপির অংশ হচ্ছি না ভাই, আমি আর এই এনসিপিতে থাকছি না। এবং তিনি নিজের আশ মিটিয়েছেন, নিজের যে জ্বালা, জামায়াতের সঙ্গে জোট করছে এনসিপি, কেন করছে সেই যে জ্বালা, সেই জ্বালাটা তিনি এই ফেসবুক পোস্টে মিটিয়েছেন। পুরো ফেসবুক পোস্টটা যদি আপনি পড়েন, টেলিগ্রাফ হেডলাইন করেছে, বলছে বাংলাদেশ জুলাই আপরাইজিং লিডার মাহফুজ আলম ডিস্টেন্স হিমসেলফ ফ্রম এনসিপি ওভার জামাত অ্যালায়েন্স।
কি বলছেন দেখুন, 3 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, তিনি যে ফেসবুক পোস্টটি করেছেন। বলছে, বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এই এনসিপির অংশ হচ্ছি না। কেন? তার কারণ বলছে দেখুন, বলছে আমাকে জামায়াতে এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি এটা সত্য নয়। মানে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, যে জোট এখন হয়েছে, ওই যে নাহিদ ইসলাম বলছে বড় 8 দল আমরা একসঙ্গে লড়বো, সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বো, স্বৈরাচারের বিরুদ্ধে লড়বো, আর যাতে এই ধরনের ফ্যাসিবাদ আবার না আসতে পারে তার বিরুদ্ধে লড়বো। আসলে ফ্যাসিবাদ কোনটা, আসলে আধিপত্যবাদ কোনটা, নিজেদের কাছেই এখন সেটা গুলিয়ে গেছে, বুঝতে পারছেন? তো সেই জন্য বলছে দেখুন, বলছে তাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল, মাহফুজ আলমকেও প্রস্তাব দেওয়া হয়েছিল আপনিও লড়বেন ভোটে, কিন্তু তিনি বলছেন ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখার অধিক গুরুত্বপূর্ণ। মানে বুঝতে পারছেন, তার যে আদর্শ নিয়ে তিনি জুলাই বিপ্লব করেছিলেন, সেই আদর্শে তিনি অনড় রয়েছেন বলেই আজ তিনি জামায়াতের সঙ্গে এনসিপি যখন জোট করে তখন তিনি কুইট করেন। বুঝতে পারছেন এই মুহূর্তে বাংলাদেশ পরিস্থিতি কি, কোথায় দাঁড়িয়ে রয়েছে? যেখানে সেখানে আগুন জ্বলছে, যেখানে সেখানে গুলি চলছে, সেনাবাহিনী কোথায় খুঁজে পাওয়া যাচ্ছে না, আর হাদির খুনিদের বলছে ভারতে চলে গেছে। যে কোনো উপায়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারকে সেফগার্ড করতে হবে, এটাই এখন মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, র্যাব, সিআইডি, ডিএমপি সবার কাছে। আর তার জন্য তারা আন্তর্জাতিক মিথ্যাচার করতেও পিছপা হচ্ছেন না। বুঝতে পারছেন এর গতি কি, এর ভবিষ্যৎ কি আপনারা দেখতে পাবেন, আগামী দিনে দেখতে পাবেন, খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন কি ভবিষ্যৎ হতে চলেছে এই আন্তর্জাতিক মিথ্যাচারের, সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো। বেশি দিন ওয়েট করতে হবে না। আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, আজকের এই তথ্য যদি আপনাদের গুরুত্বপূর্ণ বলে মনে হয়, অবশ্যই শেয়ার করবেন, নিজেদের মতামত জানাবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ভিডিওটি এবং সাবস্ক্রাইব করবেন R+ নিউজ 24/7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।